অনেক ফুপিয়ে কাঁদছে। ভাইয়ের কথার প্রত্যুত্তরে থেমে থেমে বলে। ঠিক জানি না, আসলে আমি। অনেক ফুপিয়ে কাঁদছে, ভাইয়ের কথার প্রত্যুত্তরে থেমে থেমে বলে। তার কথা শেষ হওয়ার আগে তার দিকে আগুন চোখে তাকায় রৌদ্র। হুট করে কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই অনেকের উপর এক হিংস্র বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল সে। অনেকের শার্টের কলার আঁকড়ে গর্জন তুলে বলতে লাগলো। তোকে বলে দিয়েছিলাম না ওর খেয়াল রাখতে? তুই থাকতে আমার বউ নিজেকে ঘরের মধ্যে আটকায় কিভাবে? তোকে কি বলে দিয়েছিলাম আসার সময়? কই ছিলি তুই? কি এমন জরুরি কাজ ছিল তোর যার জন্য আমার বউয়ের দিকে খেয়াল রাখতে পারিসনি? খোদার কসম অনিক, আমার বউয়ের কিছু হলে আমি তোকে মেরে ফেলবো, একদম খুন করে ফেলবো তোকে। রৌদ্রের এহেন কথা যেন মুহূর্তে বাজ পড়ল সকলের মাথায়। সকলের অবাক দৃষ্টি যেন চিৎকার দিয়ে বলতে চাইছে, এই ছেলে হুট করে অরেন কেমন বউ বউ বলছে কেন? অনেক নিজের অবহেলার উপর ভীষণ লজ্জিত। ছেলেটা মাথা নুইয়ে রেখে অপরাধীর ন্যায় বলতে লাগলো। যা করার কইরো ভাইয়া, এখন বোনকে বের করো প্লিজ, আমার ভীষণ ভয় লাগছে। রৌদ্র তৎক্ষণাৎ ছেড়ে দিল অনেকের শার্টের কলার। তারপর দুকদম পিছিয়ে গিয়ে সজোরে লাথি বসায় দরজার গায়ে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় লাথিতে দরজাটা খুলে যায় বিকট শব্দে। রৌদ্র সহ বাকিরা হুড়মুড়িয়ে ঘরে ঢোকে। আর ঢুকতেই যেন থমকে গেল সকলে। সারা ঘরের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে তাজা রক্ত। অদূরেই নিস্তেজ হয়ে পড়ে আছে অয়নের নিথর দেহটা। মেয়েটার ডান এবং বাম দুহাতের কবজি থেকে এখনো চুইয়ে পড়ছে লুহু। পাশে অবহেলিত আকারে পড়ে আছে একটি মাঝারি সাইজের ছুরি। সাব্বির সাহেব মেয়ের এন অবস্থা দেখে চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারালেন। তায়েব সাহেব এবার বললেন বিপাকে। এই মুহূর্তে তার ঠিক কাকে ধরা উচিত তাই হয়তো ভাবছেন তিনি। একদিকে রক্তাক্ত ভাতিজি, অন্যদিকে অচেতন হয়ে পড়ে থাকা ভাই। তিনি এবার তাকালেন ভাইয়ের দিকে, আরেকবার তাকালেন ভাতিজির পানে। অবশেষে মনকে শক্ত করে তিনি ছুটে আসেন ভাইয়ের দিকে। ভাইয়ের মাথাটা কোলে তুলে আলতো হাতে ভাইয়ের গাল চাপড়ে চাপড়ে ডাকতে লাগলেন, ভাইজান, ভাইজান, চোখ খোলো ভাইজান। না, চোখ মেলছে না সাব্বির সাহেব। মানুষটা জ্ঞান হারিয়ে পড়ে রইলেন অসার দেহে। তার চোখ দুটোর কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো দু ফোঁটা অশ্রু। তায়েব সাহেব কাঁপা কাঁপা হাতে ভাইয়ের চোখ দুটো মুছে দিলেন। স্ত্রীর উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলতে লাগলেন, মাইমুনা, তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আসো। মায়মুনা বেগম ছুটে গেলেন নিচে। এদিকে রাফিয়া বেগম কাঁপতে কাঁপতে দরজার সামনে স্তব্ধ হয়ে বসে রইলেন। মানুষটা বুঝি শোকে পাথর হয়ে গেছে। একদিকে মেয়ের রক্তাক্ত দেহ, অন্যদিকে অচেতন স্বামী। রাফিয়া বেগম স্তব্ধ চোখে চেয়ে রইলেন মেয়ের দিকে। অন্যদিকে অনেক তো বোনের এই অবস্থা দেখে বাচ্চাদের মতো করে হাউ মাউ করে কাঁদতে শুরু করে। বোনের কাছে এসে নিজের গালে নিজের চর মেরে কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে বনু, আমি খারাপ, আমি ভীষণ খারাপ ভাই। আমি আমার বোনকে আগলে রাখতে পারিনি। আমি আর বলতে পারলো না। ছেলেটা হয়তো কথাগুলো গলাতেই আটকে গেছে কোথাও। অন্যদিকে রোদ কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। ছেলেটার মুখভঙ্গি দেখে বোঝার জো নেই এ মুহূর্তে তার ভেতরে ঠিক কি চলছে। রৌদ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলে এক পা করে এগিয়ে আসে। কিছুটা এগোতে ছেলেটা হঠাৎ কেমন অস্থির হতে লাগলো। কপালে তার স্পষ্ট ফুটে উঠল ঘামের উপস্থিতি। রৌদ্র দপ করে বসে পড়ে অরণ্যের কাছে। কাপা কাপা হাতে মেয়েটার মাথাটা নিজের কোলের উপর তুলে নিল। তার উপর ধীরে ধীরে অন্যের মুখের উপর ঘামে ভেজে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে ফ্যাকাশে হয়ে আসা মুখটার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। পরক্ষণই কেমন অস্থির হয়ে কাপা কাপা কঞ্চে বলতে লাগলো, এই বউজান, এই তুই এটা কি করলি বউ? আমি আমি এখন কি করব বউজান? আমায় এত বড় শাস্তি কেন দিতে গেলি বউ? আমায় বাকিটা বলতে গিয়ে থেমে গেল বেচারা। না, এমনি এমনি থামিনি, গলাটা ব্যথা হয়ে গেছে তার। ভাব এমন কেউ বুঝি সজোরে চেপে ধরেছে ছেলেটার গলা। রোজো চোখ গিরে কোনো মতে, তারপর নিজের সকল ধৈর্যের অবসান ঘটিয়ে চিৎকার দিয়ে মেয়েটার নিথর দেহটা নিজের বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতেই বলে, আমার বউ, আমার সানশাইন, উঠ না। এই বউজান, উঠ না প্লিজ। আমার কষ্ট হচ্ছে, দেখ নিঃশ্বাসটাও কেমন আটকে আসছে। ও বউজান প্লিজ, তুই ওঠ। তুই যা বলবি তাই হবে জান বাচ্চা। আমি আমি চলে যাব এখান থেকে, অনেক দূরে চলে যাব। কখনো আর তোর সামনে আসবো না, কখনো বলবো না আমায় ভালোবাসতে। তবুও তুই একবার তাকা আমার দিকে। আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে জান বাচ্চা, আমার বুকটা ফেটে যাচ্ছে বউজান। কথাগুলো বলতে বলতে যেন
বেশ কয়েকবার থেমেছে ছেলেটা, কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে বুকটাও ভীষণ কাঁপছে, জোরালোভাবে কাঁপছে তার। সে কাঁদতে কাঁদতে মেয়েটার মুখের দিকে তাকায়। পরক্ষণেই তার দৃষ্টি কেমন সরু হয়ে আসে, কেননা অরিনের ফর্সা মুখশ্রী, গাল দুটোতে স্পষ্ট ফুটে আছে 5 আঙ্গুলের ছাপ, নাকের নিচে জমে আছে মৃদু রক্তের ছাপ। রোদ্রের আর বুঝতে বাকি রইল না মেয়েটাকে হয়তো মেরেছে কেউ। রোদ্রের মুখটা তৎক্ষণাৎ শক্ত হয়ে আসে, সে অরিনকে বুকে নিয়ে গর্জন তুলে আবার আগুন চোখে সবার দিকে তাকিয়ে বলে ওঠে। আমার বউয়ের গায়ে হাত তুলেছে কে? উপস্থিত সকলে যেন কেঁপে উঠল খানিকটা। রাইসা বেগম অদূরে দাঁড়িয়ে ঠোক গিলেছেন, পরপর অনেক কান্না থামিয়ে মায়ের দিকে তাকায় এক পলক। রাফিয়া বেগম আগের ন্যায় স্তব্ধ হয়ে বসে আছেন। রৌদ্র ফের হিংস্র কঞ্চে বলে উঠছে, কথার উত্তর আসে না কেন? আমার বউয়ের গায়ে হাত তুলেছে কে? কার কি এমন ক্ষতি করেছে আমার বউ, যার জন্য ওর গায়ে এভাবে হাত তুলতে হয়েছে? এবারেও সবাই নিশ্চুপ। তায়েব সাহেব মাথা নিচু করে বসে আছেন, কি উত্তর দিবেন তিনি? রৌদ্র এবার চোল শক্ত করে বলে, আল্লাহ না করুক আমার বউয়ের খালি কিছু হোক, আমি কাউকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। তখন আমি রৌদ্র একেবারেই ভুলে যাব আপনার আমার পরিবারের লোকজন। কথাটা বলে রৌদ্র এবার অরণ্যের দিকে তাকায়। এই মুহূর্তে মেয়েটার চিকিৎসা দরকার। সে তড়িঘড়ি করে মেয়েটাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, ছুট লাগায় আলমারির দিকে। সেখান থেকে অরণ্যের দুটো হিজাব নিয়ে আবারও দৌড়ে আসে অরণ্যের কাছে। ব্যস্ত হাতে অরণ্যের হাত দুটোর কাটা স্থানে হিজাব দুটো আলতো করে বেঁধে দেয়। তারপর আর কোনো দিকে না তাকিয়ে মেয়েটিকে কোলে তুলে নেয়। অনেকেও উঠে দাঁড়ায়, ভাইয়ের সামনে দাঁড়িয়ে কান্না থামিয়ে বলে, ভাইয়া আমি গাড়ি চালাচ্ছি। তার কথা শেষ হওয়া মাত্র খেকে উঠে রৌদ্র ছাঁচ নিয়ে বলে, এই তুই সর আমার সামনে থেকে, আমার বউয়ের জন্য আমি যথেষ্ট। বলেই সে অনেককে এক প্রকার উপেক্ষা করে মেয়েটিকে কোলে নিয়ে হাঁটে ধরে। যাওয়ার পথে তায়েব সাহেবের দিকে তাকিয়ে বলে উঠছে, সেজো আব্বু, তুমি অনেকের সাথে মেজো আব্বুকে হসপিটালে নিয়ে আসো। কথাটা বলেই সে ছুট লাগায় অরিনকে কোলে নিয়ে। মিনিট খানেক পর বাড়ির বাইরে এসে ড্রাইভারের উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলে, মজিদ ভাই গাড়ি বের করেন। মজিদ মশাই দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন কোনো এক বিষয়ে। এরই মধ্যে রৌদ্রের ডাকে কানে আসা এক প্রকার ছুটে গেলেন তিনি। কিয়ৎক্ষণ বাদেই গাড়ি নিয়ে হাজির হলেন রৌদ্রের সামনে। রৌদ্র আর দেরি না করে অরিনকে নিয়ে নিজের কোলেই নিয়ে উঠে গাড়িতে ড্রাইভারকে বলে, আমার হসপিটালে চলুন। ড্রাইভার মশাই মাথা নাড়িয়ে বাধ্যতার মতো গাড়ি স্টার্ট দিলেন। রৌদ্র তখন মেয়েটার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে আছে। কিয়ৎক্ষণ বাদে মেয়েটা সম্পূর্ণ মুখ জুড়ে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল রৌদ্র। মেয়েটার নিস্তব্ধ মুখখানায় তাকিয়ে থাকতে থাকতে দু চোখ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়লো দুফোঁটা নোনা জল। রৌদ্র মুছল না সেগুলো, মেঝেতে পড়তে দিল তাদের। ছেলেটা মোটা হয়ে আসা কঞ্চে বিড়বিড় করে বলে, আমায় কেন এত জ্বালাস সানশাইন? আমায় পোড়াতে এত সুখ কেন তোর? নিস্তেজ হয়ে পড়ে থাকা মেয়েটা কি আর শুনলো তার বদ্ধ প্রেমিকের কথা? না, শুনলো না তো। রৌদ্র এবার মেয়েটার ক্ষত হাত দুটোর দিকে তাকায়। পরক্ষণেই ফ্রিকুচকে আসে তার। অরণ্যের হাতের মুঠোয় কিছু একটা চেপে রাখা মনে হচ্ছে। রৌদ্রর মেয়েটার হাতের মুঠটা খুলে দেয়, আর তখনই সেখান থেকে বেরিয়ে আসে চিরকুটের মতন কিছু একটা। রৌদ্র ফটাফট চিরকুটটা হাতে নিয়ে নেয়। হলদেটে কাগজটার গায়ে বিভিন্ন অংশে রক্তের ছিটে ফোঁটা জমে আছে। রৌদ্র ওসবে পাতা না দিয়ে পড়া শুরু করে। আমার এক আকাশ সম আফসোস ডাক্তার সাহেব, আমি আপনাকে আপনার মতো করে ভালোবাসতে পারিনি। এই ডাক্তার সাহেব, এতটা ভালোবাসলেন কেন আমায়? আপনি কি জানেন আপনার এই অসীম ভালোবাসার কাছে আমার ভালোবাসাগুলো নিতান্তই ফিকে মনে হয় আমার কাছে? কি পাগল করলেন আমায়? কেন আপনাকে ভুলতে চাইতে মরণটাকে বেশি সহজ মনে হলো আমার কাছে? কেন আপনার চোখে নিজের জন্য সামান্যতম ঘৃণাটুকুও দেখতে পারলাম না আমি? কেন আপনাকে ভালোবাসার ভীষণ রকমের ইচ্ছে জাগে এই মনে? আচ্ছা, এভাবেও কি কেউ কাউকে ভালোবাসে ডাক্তার সাহেব? জানেন, আপনাকে দূর থেকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা রাখি আমি, কিন্তু আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক সেটা কসমিন কালেও ভাবতে পারবো না। তাই চলে যাচ্ছি। আর হ্যাঁ, খবরদার আমার জন্য পাগলামি করবেন না কিন্তু। আপনার পাগলামিগুলো যে বড্ড ভয়ানক হয়।
আর সেই ভয়ানক পাগলামিগুলোতেই ভীষণ প্রেম প্রেম পায় আমার। তাই এরকম পাগলামি একদম করবেন না, কেমন? ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। এই যে ডাক্তার সাহেব, শুনুন, ভালোবাসি। চিরকুটটা পরেই থমকে গেল রোজ। বুকটা কেমন ফেটে যাচ্ছে ছেলেটার। চোখগুলো বুঝি আজ আর শুকোবে না। তারা তো সুযোগ পেয়েই মন ইচ্ছে মতো ঝরিয়ে যাচ্ছে অস্ত্র। রোদ্র চিরকুটা বুকে চেপে ধরে, মুখ হা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। হয়তো নিঃশ্বাসিতে কষ্ট হচ্ছে ছেলেটা কেমন অদ্ভুত শান্ত কণ্ঠে বলে ওঠে, আল্লাহ, আর কত সহ্য করবো আমি? আর কতটুকু ধৈর্য ধরা বাকি আছে আমার? কেন আমার প্রিয় মানুষগুলোকে এভাবে কষ্ট দিচ্ছ তুমি? এদের কষ্ট না দিয়ে আমায় নিয়ে যাও মাবুদ। আমার আর এদের কষ্ট সহ্য হচ্ছে না। রৌদ্র অরিনকে কোলে নিয়েই হসপিটালে ঢুকে। হসপিটালের রিসেপশনিস্ট মেয়েটি তাকে এহেন অবস্থায় দেখে আলগোছে মুচকে হাসে। পাশ থেকে অন্য রিসেপশনিস্ট একজন মেয়েটাকে হাতের কুনোই দিয়ে গুঁতো দিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। রিসেপশনিস্ট মেয়েটি তখন তার পাশের জনকে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইফতিয়ার খার স্যারকে কালকে থেকেই দেখছি, একজনের পর একজনকে তিনি কোলে তুলেই যাচ্ছেন। যদিও তারা সবাই স্যারের বাড়ির মানুষজন, তবুও আমার কেন জানি মায়া হচ্ছে মানুষটার জন্য। মেয়েটির এহেন কথায় পাশের খিলখিল করে হেসে ওঠে। তারপর কেমন ঠোঁট কামড়ে ধরে বলতে থাকে, জিম করা বডির এ এক গুণ মনা, যারে তারে যখন তখন কোলে তুলতে পারে। আমি তো জাস্ট স্যারের উড বি লাক নিয়ে ভাবছি। মাই গড, সি উড বি সো লাকি। রিসেপশনিস্ট মেয়েটিও তখন হেসে ওঠে। এমন কথায় সেও হাসি মুখে বলে, ইনডিড। অরিনকে একটি কেবিনে নিয়ে আসে রোদ্র। তার পেছন পেছন হাতে একটি মাঝারি সাইজের ট্রে নিয়ে কেবিনে ঢুকে দুজন নার্স, একজন ছেলে এবং একজন মেয়ে। তারা এসে পেছনে দাঁড়ায় রোদ্র তখন ব্যস্ত হাতে অরিনের হাত দুটো থেকে হিজাব দুটো খুলছে, তাও আবার ভীষণ যত্নের সাথে। কাজ শেষে রোদ্র পেছনে ফিরতেই হৃদয় মধ্যে ভাঁজ পড়ে তার। সে ছেলে নার্সের দিকে তাকিয়ে কেমন গম্ভীর মুখে বলে উঠছে, আপনি এখানে কি করছেন? আমি তো আসার সময় দুজন মহিলা নার্সকে আসতে বলেছিলাম। ছেলে নার্সটি ভরকালো এহেন কথায় সে কেমন মিনমিনি স্বরে বলতে লাগলো, আসলে স্যার, রোকেয়া আবার অন্য একটা ওয়ার্ডে ডাক পড়ায় আমাকে পাঠিয়েছিলেন তিনি। আপনি আমায় বলুন না কি করতে হবে, আমি সবটা ঠিক মতো করে দিচ্ছি। ছেলেটার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে রৌদ্র গম্ভীর মুখে জবাব দেয়, তার কোনো প্রয়োজন নেই, আপনি এখন আসতে পারেন। এমন কথা ছেলেটি বুঝি হতবিহ্বল হয়ে গেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র তখন মহিলা নার্সকে উদ্দেশ্য করেই বলল, ওর হাতটা ড্রেসিং করুন তাড়াতাড়ি। মহিলা নার্সটি মাথা নেড়ে কাজে লেগে পড়ল। এদিকে ছেলে নার্সকে এখনো আগের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এবার খানিকটা খেকিয়ে উঠে রৌদ্র বলে, আপনাকে যেতে বলেছি না? ছেলেটা হঠাৎ ডাকে এক প্রকার হকচকে উঠে এসে তড়িঘড়ি করে প্রস্থান ঘটে রুম থেকে। রৌদ্র এবার অরিনের দিকে তাকায়, তারপর নার্সের করা কাজের দিকে তাকিয়ে গম্ভীর গলায় সতর্ক বাণী জুড়ে দিয়ে বলে, আস্তে ধীরে করুন, ওর ব্যথা যেন না লাগে। নার্সটি অরিনের এক হাত উঁচু করে রক্তগুলো পরিষ্কারই করছিল। এরই মধ্যে রৌদ্রর এহেন কথা যেন হতবুদ্ধি নেয় তাকিয়ে রইল তিনি। তার স্যার কি বলে এটা? একজন আনকনসাস রোগীর আবার ব্যথা লাগবে কিভাবে? নার্স এতটা অবাক হলো যে তার হাত থেকে অরিনের হাতটা খানিকটা নড়ে চড়ে উঠে। নার্স বড় করে নিজেকে সামনে নিল। রৌদ্র দিল এক ধমক। এই কি করলেন আপনি? এটা একটা কাজও কি ঠিক মতো করতে পারেন না আপনি? যান, সরুন আমার বইয়ের সামনে থেকে। আমার বইটা আমি করছি, সরেন। বলে সে নার্সকে এক প্রকার উপেক্ষা করে নিজে অরিনের চিকিৎসায় তৎপর হয়ে পড়লো। আর নার্স বেচারি অবাকের পর অবাকই হয়ে যাচ্ছে, এখন কেমন স্তব্ধই হয়ে গেছে। রৌদ্র অরিনের হাত দুটো আলতো করে পরিষ্কার করে নিল, তারপর ভালো করে চেক করলো ক্ষতটা ঠিক কতটা গভীর। না, খুব একটা গভীর নয় ক্ষতটা, কিন্তু অতিরিক্ত রক্ত পড়ায় মেয়েটার শরীরে হয়তো রক্তের ঘাটতি দেখা দিয়েছে খানিকটা। রৌদ্র তড়িৎ পেছনে থাকা নার্সের উদ্দেশ্যে বলে, এমার্জেন্সি এক ব্যাগ A+ রক্তের ব্যবস্থা করুন। নার্স কথাটা শোনা মতো দৌড়ে গেল বাইরে। এইদিকে রৌদ্র সময় নষ্ট না করে মেয়েটার হাত দুটো ভালো করে ড্রেসিং করে দিল। তারপর পাশের টেবিলের ওপর রাখা ট্রে থেকে একটা টিটেনাস ইঞ্জেকশন নিয়ে আলগোছে পুশ করে দিল মেয়েটার শরীরে। এরই মাঝে নার্স রক্ত নিয়ে হাজির। যেহেতু হসপিটালে নিজস্ব ব্লাড ব্যাংক আছে, তাই খুব একটা দেরি হয়নি রক্ত জোগাড় করতে। রৌদ্র রক্তের ব্যাগটা স্ট্যান্ডে ঝুলিয়ে মেয়েটার হাতের কাছে ঝুঁকে আছে। পাশ থেকে নার্স রৌদ্রের
হাতে একটা ছোট্ট তুলোতে স্যানিটাইজার লাগিয়ে এগিয়ে দিল। রৌদ্র সেটি নিয়েই মেয়েটা ডান হাতের পিছে ভালো করে ঘষিয়ে দিল। তারপর উপযুক্ত শিরা খুঁজে নিয়ে সেথায় সুই সহ ক্যানোলা ঢুকিয়ে সুইটা বের করে নিল। একটা ক্যানোলা পরিয়ে দিল। তারপর স্ট্যান্ডে ঝুলিয়ে রাখা রক্তের ব্যাগটির নিচে ঝুলিয়ে রাখা নলটা ক্যানোলার সাথে আইভি লাইন দিয়ে সংযুক্ত করে দিল। তারপর ফ্লো লাইনটা মাঝামাঝিতে রাখলো। প্রয়োজনীয় চিকিৎসা শেষে রৌদ্র উঠে দাঁড়ায়। পেছনে যে একজন নার্স আছে সে খবর মাথায় রাখে নেই। ছেলেটা আলগোছে ঠোঁট ছুঁয়ে অয়নের কপাল বরাবর। দৃশ্য দেখে পেছন থেকে নার্স কেমন খুকু করে কেসে ওঠে। রৌদ্র ফরকায়, চাহ, সে তো ভুলে গিয়েছিল এখানে একজন নার্স দাঁড়িয়ে আছে। ছেলেটা বুঝি খানিকটা লজ্জাই পড়লো। সে কেমন থমথমে মুখে নার্সের দিকে তাকিয়েই বলল, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। ওর দিকে খেয়াল রাখবেন। বলে সে এক প্রকার ছুটে পারলো কেবিন থেকে। আর পেছন থেকে নার্সটা কেমন মুখ টিপে টিপে হেসে যাচ্ছে। আমার মেয়ে কই? তাইব, ও সুস্থ আছে তো? আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। সাব্বির সাহেবের জ্ঞান ফিরেছে এই তো মিনিট 5 আগে। জ্ঞান ফেরার পর থেকেই লোকটা কেমন বিলাপ জুড়ে বসেছেন মেয়ের জন্য। তাইব সাহেব ভাইকে বোঝাতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছেন। অয়নের তো এখনো জ্ঞান ফেরেনি। এই মুহূর্তে কি আর মেয়েটার কাছে যাওয়া উচিত? তাইব সাহেব এবার শেষ প্রয়াস চালালেন ভাইকে বোঝানোর। ভাইজান, অরিনের এখনো জ্ঞান ফেরেনি। তুমি এখানে এত চেঁচামেচি কিসের? তাইব সাহেবের কথার মাঝে ঘরে ঢুকে রৌদ্র এসেই সে গম্ভীর মুখকণ্ঠে কথাটা বলে ওঠে। সাব্বির সাহেব এবার রৌদ্রের দিকে তাকালেন, বললেন, রোদ, মেয়েটার কি অবস্থা বাবা? ও সুস্থ আছে তো? সুস্থ আছে, টেনশনের কোনো ব্যাপার না। সাব্বির সাহেবের চিন্তাটা খানিকটা কমলো, পুরোপুরি কমলো না যেন। তিনি কেমন চিন্তিত সুরে বলতে লাগলেন, খুব রক্ত গিয়েছে না ওর? রৌদ্র গলায় ঝুলানো সেরোস্কোপটা হাতে নিয়ে সাব্বির সাহেবের পায়ের কাছে বসলেন। ঘাড়ে আলতো করে হাত মাসাজ করে বলতে লাগলো, এক ব্যাগ রক্ত দেয়াল লেগেছে। সাব্বির সাহেবের বুকটা বুঝি হু হু করে উঠল কথায়। তিনি খানিকটা জোরে নিঃশ্বাস ফেলে ফোপাতে লাগলেন। আর তক্ষুনি তাকে দেখে খানিকটা খেকে উঠে রৌদ্র বলে, কাঁদো, কেঁদে কেঁদে আরো বিছানায় পড়ো। তোমরা তো আবার একে একে অসুস্থ হয়ে হসপিটালের বেড ধরেছো। বলি এভাবে এক এক করে না এসে সবাই মিলে একসাথে হসপিটালের বেডগুলো বুক করে নাও না। সমস্যা তো নাই, আমি এক অবলা প্রাণী আছি না? তোমরা এক একজন বেডে পড়বা আর আমি তোমাদের সুস্থ করে তুলবো। এটাই তো এখন আমার গুরু দায়িত্ব। রোজের এহেন কৌতুক ভরা বাক্য হতবুদ্ধি ভাব নিয়ে তাকিয়ে রইলেন সাব্বির সাহেব। পাশে বসে তায়েব সাহেব মুখ টিপে হাসছেন। সাব্বির সাহেব পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মৃদু গলা খাকারি দিয়ে ওঠেন, আমতা আমতা করে বলতে লাগলেন, আসলে মেয়েটার জন্য একটু চিন্তা হচ্ছিল, তাই আর কি। রৌদ্র সরু চোখে তাকা এবার। মুখের সামনে মাছি তারাবার ন্যায় হাত নেড়ে হেয়ালি সুরে বলে ওঠে, ওর জন্য আমি আজকে না, আমি থাকতেও এত কিসের চিন্তা তোমার? নাকি আমায় পুরোপুরি বিশ্বাস করতে পারছো না? সাব্বির সাহেব একদৃষ্টে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। ছলছল চোখ দুটো তার স্পষ্ট ফুটে উঠেছে খুশির ঝলক। মনটায় ছেয়ে গেছে এক অদ্ভুত শান্তি। তিনি বিছানায় পা গুটিয়ে রৌদ্রের কাছে এলেন। খানিকটা ছেলেটার মাথায় পরম যত্নে হাত রাখলেন, ধরে আসা কণ্ঠে কোনো মতে বলতে লাগলেন, তোর উপর আমি আমার নিজের চাইতেও বেশি ভরসা করি রোদ। আমি জানি তুই সবটা সামলে নিবি। রৌদ্র মাথা নুইয়ে রেখে ফিচেল হাসল। কিয়ৎক্ষণ নীরব থেকে হুচ করে কেমন অদ্ভুত শান্ত কণ্ঠে বলতে লাগলো, সবটাই ঠিক করে ফেলবো। এমন কিছুই করবো যাতে যাতে করে এহসান বাড়ির প্রতিটি সদস্য নিজ নিজ জায়গা থেকে ভালো থাকে। তোমার মেয়ের মনের অজানা কথাগুলো যেন আর কখনো ওকে কুড়ে কুড়ে না খায়, সেই ব্যবস্থাটাই করব। আব্বুর দেওয়া ওয়াদাও যেন কোনো মতেই ভঙ্গ না হয়, সেই ব্যবস্থাও করব। এহেন বাক্য হতভম্ব হয়ে গেলেন সাব্বির সাহেব আর তায়েব সাহেবও। তারা দুজনেই কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন রৌদ্রের পানে। তায়েব সাহেব তো সঙ্গে সঙ্গে রৌদ্রের পাশে এসে দাঁড়ালেন। ছেলেটার কাঁধে হাত রেখে অস্থির গলায় বলতে লাগলেন, এসবের মানে কি রোদ? কি করতে চাইছিস তুই? দেখ, খবরদার ভুলভাল কিছু করতে যাবি না কিন্তু। রৌদ্র এখনো আগের ন্যায় মাথা নিচু করে রেখেছে। কি আশ্চর্য!
সেটা সে কখন থেকে মাথাটা নিচু করে রেখেছে? আচ্ছা, সে কি নিজের চলচল চোখ জোড়া আড়াল করতে চাইছে নিজের চাচাদের সামনে, নাকি নিজেকে শক্ত প্রমাণ করার জন্য কপট ভাব নিয়ে রেখেছে সে? কিয়ৎক্ষণ বাদে রৌদ্র নিজের আঙুলের সাহায্যে চোখের কানিশদ্বয় খানিকটা মুছিয়ে নিল। তারপর বসা ছেড়ে সটনভাবে দাঁড়িয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দিল। তায়েব সাহেব এখনো কেমন জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছেন ছেলেটার দিকে। রৌদ্র চাচার এহেন দৃষ্টি দেখে খানিকটা গলা খাকারি দিয়ে বলল, চিন্তা করো না, আমি এতটাও দুর্বল নই। যা করব সবার ভালোর জন্যই করব। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো রৌদ্র। সে এক প্রকার জোরালো কদমে বেরিয়ে গেল কেবিন থেকে। তার চলে যাওয়ার পথে দুজোড়া অবাক নিঃস্র ঝাঁকি রইল একযোগে। এরই মাঝে হঠাৎই শোনা গেল সাব্বির সাহেবের ফার্তস্বর। নতুন করে আর কি সহ্য করা বাকি আছে তাই? চিন্তিত মুখে কপালে দু আঙুল ছেঁকিয়ে নিজ কেবিনে বসে আছে রৌদ্র। সেটা চোখে মুখে লেপটে আছে আমাবস্যার আধার। কপালে দেখা মিলেছে দু তিনেক ভাঁজের চিন্তার ভাঁজ। ছেলেটার এহেন চিন্তার পেছনে কারণ হচ্ছে কবির সাহেবের মেডিকেল সামারি রিপোর্ট। এই তো কিছুক্ষণ আগে রোজের হাতে এসে পৌঁছেছে রিপোর্টটা। আর সেই থেকে ছেলেটা কেমন রাজ্যের চিন্তায় অস্থির। কবির সাহেবের রিপোর্টটা যে খুব ভালো আসেনি। এখনই এই নিয়ে মেডিকেল বোর্ডের সাথে জরুরি মিটিংয়ে বসতে হবে তার। তার চিন্তা ভাবনার এক পর্যায়ে নিজের হাতের কবজিতে ছবিত হয়ে থাকা ঘড়িটার পানে তাকায়। সময় 3:23। আর মাত্র কিছুক্ষণ পরেই শুরু হবে মিটিং। রৌদ্র মনে মনে নিজেকে শক্ত রেখে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। হাত বাড়িয়ে চেয়ারের গায়ে ঝুলে থাকা অ্যাপসনটা এক হাতে ঝুলিয়ে নেয় এবং অন্য হাতে রিপোর্ট আর স্টেথোস্কোপটাও তুলে নিয়ে বেরিয়ে আসে কেবিন থেকে। হাসপাতালের চতুর্থ তলায় অবস্থিত একটি সুবিশাল কাঁচে ঘেরা ঘর। ঘরটির দরজার গায়ে বড় বড় সোনালি রঙের হলফে খোদাই করে লেখা কার্ডিয়াস মেডিকেল বোর্ড। ঘরটির ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে বিশাল ওভাল আকৃতির একটি কাঠের টেবিল। তার চারপাশে বেশ গাম্ভীর্যের সঙ্গে বসে আছেন হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা, কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন, অ্যানেস্থিওলজিস্ট, নিউরোলজিস্ট এবং একটি সাদা কোট পরিহিত নার্সিং অফিসার। এই মুহূর্তে প্রত্যেকের চোখে মুখে বেশ সিরিয়াস ভাব। সুবিশাল টেবিলের মাঝখানে রয়েছে একটি বড় মনিটর। তাতে ভেসে উঠছে কবির সাহেবের মেডিকেল রিপোর্ট, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কবির সাহেবের ইসিজি গ্রাফের লাল তরঙ্গ, ইসিএইচও রিপোর্টের হার্টের দুর্বল গতিপ্রবাহ। রোজ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। হাতে তার একটি ক্লিপবোর্ড ধরে রাখা। তাকে উঠতে দেখেই রেসিডেন্ট ডক্টর বুঝে খানিকটা নড়ে চড়ে উঠলেন। তিনি কণ্ঠে একরাশ অনীহা ঠেলে বললেন, ডক্টর রুদ্র, আই থিঙ্ক আপনার বসা উচিত, কেননা আপনি এখনও টু ইয়াং এইসবের জন্য। আপনার বদলে না হয়। রেসিডেন্ট ডক্টরের কথা শেষ হবার আগেই হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন বোর্ড রুমের একজন সিনিয়র কার্ডিওলজিস্ট, যিনি কিনা বোর্ড প্রেসিডেন্ট। তিনি হাত দিয়ে নিজের চোখের উপরে এঁটে থাকা মোটা ফ্রেমের চশমাটা খানিকটা ঠিক করে নিলেন। তারপর ঠোঁটের কোণে একটা ছোট্ট ফিচেল হাসি টেনে গর্বের সঙ্গে বলতে লাগলেন, ডোন্ট ফরগেট মিস্টার আহমেদ, ডক্টর রৌদ্র ইজ লন্ডন ট্রেন্ড। তিনি লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে কার্ডিওলজিতে এমআরসিপি শেষ করে দেশে ফিরেছেন। ইভেন ঢাকা মেডিকেল থেকে এমডি কমপ্লিট করেছেন। হি ইজ ইয়াং বাট শার্প টু, সো লেটস হিয়ার হিম আউট। বোর্ড প্রেসিডেন্টের এহেন বাক্যে উপস্থিত সকলে কেমন নড়ে চড়ে বসলেন যেন। কেউ কেউ তো আবার ফিসফাসও চালাচ্ছে একে অপরের সাথে। রেসিডেন্ট ডক্টরের হাসি হাসি মুখটাও কেমন থমথম হয়ে গেছে। প্রেসিডেন্ট সকলের এহেন ভাবভঙ্গি এক প্রকার উপেক্ষা করে রৌদ্রের দিকে চাইলেন। সাহসে বললেন, গো এহেড ডক্টর রৌদ্র। রৌদ্র অনুমতি পেয়ে মাথা নাড়ালো। হাতের ক্লিপবোর্ডটা টেবিলে রেখে চোখে চশমাটা আর একটু ঠেলে ঠুলে চোখে আটলো। সকলে এবার নিজেদের চাক্ষুষ দৃষ্টি রৌদ্রের দিকে নিবদ্ধ করলো। রৌদ্র শান্ত কণ্ঠে বলতে লাগলো, Patient Kobir Hassan, age 64, known diabetic for 20 years. Moderate renal impairment, EF down to 35%, coronary angiography shows LAD 90% occlusion. That's the main culprit. RCA 85%, also significant. LCX borderline about 60%. দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে গত 27 ঘন্টায়। এখনো পোস্ট এমআই অ্যারিথমিয়া চলছে মাঝে মধ্যে।
Stenting is not an option. Multiple vessel disease, proximal LED involvement. We are looking at high risk. Very high. এইটুকু বলেই থামলো ছেলেটা। হয়তো বাকিটা বলতে ভীষণ বেগ পেতে হচ্ছে তার, নয়তো বা গলা ধরে আসছে এই যুবকের। রৌদ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, নিজেকে কোনো মতে সামলে পরক্ষণেই সে তার তীক্ষ্ণ দৃষ্টি তুলে তাকায় সবার দিকে, বলে, আমার মতে আমাদের হাতে আর বেশি সময় নেই, যা করার খুব শীঘ্রই করতে হবে। তবে সরাসরি বাইপাসে গেলে কমপ্লিকেশন রিস্ক বাড়বে। আমাদের আগামী 48 ঘন্টা তাকে আইসিইউতে স্টেবিলাইজ করতে হবে। রোগীর ব্লাড সুগার কন্ট্রোল, রেনাল অপটিমাইজেশন, ইলেকট্রোলাইটস এর উপর কড়া পর্যবেক্ষণ চালাতে হবে। আফটার দ্যাট উই উড গো ফর ক্যাবেজ, যেটা কিনা তার জন্য সবচেয়ে ভালো দীর্ঘমেয়াদী সমাধান। আদারওয়াইজ অ্যানাদার অ্যারেস্ট কুড বি ফেট। বোর্ড প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে শুনল সবটা। রৌদ্রের বলা শেষ হতেই তিনি মৃদু হেসে বলেন, ওয়েল প্রেজেন্ট ডক্টর রুদ্র, আই টোটালি এগ্রি উইথ ইউ। তারপর তিনি বাকি বোর্ড মেম্বারদের দিকে সরু চোখে চাইলেন, জিজ্ঞেস করলেন, এ নিয়ে আপনাদের কিছু বলার আছে? এন কথায় বাকিরা মাথা নাড়ল। নিউরোলজিস্ট মোহাম্মদ আকরাম খানিকটা গলা খাকারি দিয়ে বলে ওঠেন, আমার কিছু বলার আছে, মে আই? প্রেসিডেন্ট মাথা নাড়িয়ে সায় জানান। ডক্টর আকরাম এবার টেবিলের ওপর খানিকটা ঝুঁকে আসে, আবারও বলতে থাকে, বলতেই হবে ডক্টর রৌদ্রের প্রেজেন্টেশন ভীষণ কোয়ালিটিফুল, ইভেন যথেষ্ট উপকারীও। কিন্তু একটা বিষয় হয়তো আমরা সবাই ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যেই পেশেন্টের স্যামারি এতক্ষণ আমরা শুনলাম, তিনি আর অন্য কেউ নন, ডক্টর রৌদ্রের বাবা। এজ উইল অল নো, একটা মানুষ যতই বিচক্ষণ কিংবা ওয়েল ট্রেন্ড হোক না কেন, সন্তান হিসেবে তারা বরাবরই আবেগপ্রবণ হয়, ঠিক যেমনটা এই মুহূর্তে ডক্টর রৌদ্রের সাথে হচ্ছে। আপনারা হয়তো খেয়াল করেননি, রিপোর্টটা স্যামারি করতে গিয়ে ডক্টর রৌদ্রের গলাটা বেশ কয়েকবার কেঁপে কেঁপে উঠেছে। সেখানে তিনি সন্তান হয়ে বাবার বাইপাস সার্জারি করতে গিয়ে যদি আল্লাহ না করুক একটাবার ভুল ক্রমেও হাতটা নড়ে ওঠে, তাহলে ভাবতে পারছেন বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর সবচেয়ে বড় কথা, রোগীর সামারি শুনে মনে হচ্ছে এই অপারেশনে ওনার সারভাইভ করার চান্স 50-50%। তো আমার মনে হয় এই মুহূর্তে ওনার সাথে কোনো ধরনের রিস্ক নেওয়া ঠিক হবে না। সো দ্যাটস অল আই ওয়ান্ট সে। এন কথায় প্রেসিডেন্ট সহ বাকিরও বেশ চিন্তায় পড়ে গেলেন। প্রেসিডেন্ট ডক্টর সময় বুঝে বলতে লাগলেন, ডক্টর আকরাম তো একদম ঠিক কথাই বলেছেন। আমাদের উচিত ওনার কথাটা গুরুত্ব দেওয়া। অ্যাটলিস্ট আমরা আবেগে পড়ে কারো জীবন নিয়ে খেলতে পারি না। প্রেসিডেন্ট গম্ভীর মুখে বসে রইলেন চেয়ারে, হাতলে হাতের কোনোই ঠেকে থুতনিতে আঙুল ঘষলেন খানিকটা। এরই মধ্যে রোজর ভীষণ শ্রদ্ধার সাথে অনুমতি চেয়ে বলল, স্যার, ক্যান আই সে সামথিং? প্রেসিডেন্ট মাথা উঠিয়ে রোদ্রের দিকে চাইলেন, মুখে কিছু না বলে ইশারায় অনুমতি দিলেন। রোদ্র এবার সটন হয়ে দাঁড়ায়, প্যান্টের পকেটে দু হাত গুজে বেশ গাম্ভীর্যের সঙ্গে বলে হচ্ছে, হ্যাঁ আমি মানছি পেশেন্ট আমার আব্বু, কিন্তু তাই বলে যে আমি তার অপারেশন করতে পারবো না এটা একেবারেই আপনাদের ভুল ধারণা। কেননা আমি আমার ফ্যামিলি এবং প্রফেশন দুটোকে আলাদা রাখি। বাট ডক্টর রুদ্র। নো ইফ অর বাটস মিস্টার আহমেদ, এই মুহূর্তে তিনি আমার কাছে শুধুমাত্র আমার একজন পেশেন্ট, তাছাড়া আর কিছুই নয়। তাই বলছি আমার পেশাদারিত্বের ওপর আর আঙ্গুল তুলবেন না। ধন্যবাদ। রোদ্রের এন শক্ত বাক্যের পিছে বলার মতো আর কিছুই পেলেন না বাকি সদস্যরা। সকলেই এক প্রকার চুপ করেই গেলেন যেন। কিয়ৎক্ষণ বাদে প্রেসিডেন্ট গম্ভীর মুখে বলেছেন, ঠিক আছে, আপনার কথাই রইল, কিন্তু তার আগে আপনার একটা এগ্রিমেন্ট সাইন করতে হবে। রোদ্র ফ্রিকোচকায় সন্ধিয়ান গলায় প্রশ্ন ছুড়ে বলে, কিসের এগ্রিমেন্ট? প্রেসিডেন্ট এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, চোখে চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন কিছুটা শব্দ করে, তারপর নিজের ঘোড়ার চোখ দুটো রোদ্রের পানে নিবদ্ধ করে বলেন, তিনি একটা সিকিউরিটি এগ্রিমেন্ট, যেখানে স্পষ্ট লেখা থাকবে এই অপারেশনের সকল দায়ভার আপনার উপর। অপারেশন থিয়েটারে ভুলক্রমেও যদি কোনো প্রকার 19-20 হয়, তাহলে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন আপনি। এক কথায় এই অপারেশনটার উপর ডিপেন্ড করবে আপনার পরবর্তী প্রফেশন লাইফ। কিছুটা থেমে আবারও বলতে লাগলেন, তাছাড়া যদি আপনি এই অপারেশনটা করতে না চান, তাহলেও কোনো সমস্যা নেই, আমরা বিদেশ থেকে বড় বড় অভিজ্ঞ ডাক্তারদের নিয়ে আসব এখানে।
এর জন্য হয়তো একটু সময় লাগতে পারে। আমরা বাট আমাদের হাতে খুব বেশি সময় নেই স্যার, যা করার তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, আমি আপনার অ্যাগ্রিমেন্টে রাজি। তবু এই অপারেশন আমিই করব এবং সাকসেসফুলও হব ইনশাল্লাহ। প্রেসিডেন্টের কথার মাঝে বলে ওঠে রুদ্র। প্রেসিডেন্ট রুদ্রের এহেন আত্মবিশ্বাসে খানিকটা মুগ্ধ হাসলেন। তিনি হালকা মাথা নাড়িয়ে চলে গেলেন বোর্ড রুম থেকে। তার পিছু পিছু একে একে সবাই চলে যেতে লাগলেন। আর রুদ্র সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ, দৃষ্টি তার ফ্লোরের উপর নিবদ্ধ। ছেলেটার মনে চলছে হাজারো চিন্তা, না প্রফেশন নিয়ে নয়, বরং নিজের বাবা এবং পরিবারকে নিয়ে। স্যার, 302 নম্বর রুমের পেশেন্ট, আই মিন আপনার আম্মুর জ্ঞান ফিরেছে, কিন্তু ম্যাম জ্ঞান ফেরার পর থেকে প্রচুর কাঁদছেন।